হাই, আমি সজল মণ্ডল, প্রচেষ্টা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। এখন থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ভূগোলের বিষয়গুলি আমি তোমাদের সাথে আলোচনা করব। আজ আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর ভূমিরূপ প্রক্রিয়ার যে বিষয়টি রয়েছে সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে প্রথমে আসি, ভূমিরূপ প্রক্রিয়া কাকে বলে। ভূমিরূপ প্রক্রিয়া হচ্ছে যে সকল ভৌত রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে ভূমিরূপের সৃষ্টি, বিবর্তন ও ভূমিরূপের বিনাশ হয় সেটাকে বলবো আমরা ভূমিরূপ প্রক্রিয়া, বা ইংরেজিতে বলবো জিওমরফিক প্রসেস। এখানে পৃথিবীর সৃষ্টির সময় একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড হিসেবে ছিল। এবার আস্তে আস্তে সেটা তাপ বিকিরণ করে শীতল এবং কঠিন হয় সেটা। তারপর পৃথিবীপৃষ্ঠের অভ্যন্তরভাগে এবং বাইরের ভাগে বেশ কিছু প্রক্রিয়া কাজ করে, যে প্রক্রিয়াগুলোর ফলে পৃথিবীর ভূমিরূপের উৎপত্তি, ভূমিরূপের বিবর্তন ঘটে। এই প্রক্রিয়াগুলোকে আমরা বলি ভূমিরূপ প্রক্রিয়া। এবার আসি ভূমিরূপ প্রক্রিয়ার শ্রেণীবিভাগ। ভূমিরূপ প্রক্রিয়াকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পার্থিব প্রক্রিয়া আর একটা হচ্ছে অপার্থিব প্রক্রিয়া। প্রথমে আসছি পার্থিব প্রক্রিয়া, অর্থাৎ পৃথিবীপৃষ্ঠের মধ্যে যে সমস্ত প্রক্রিয়াগুলো, পৃথিবীপৃষ্ঠের অভ্যন্তরভাগে এবং পৃথিবীপৃষ্ঠের বাইরের অংশে যে সমস্ত প্রক্রিয়াগুলো ভূমিরূপের পরিবর্তন ঘটে, সে সমস্ত প্রক্রিয়াগুলোকে বলবো আমরা পার্থিব প্রক্রিয়া। নেক্সট, অপার্থিব প্রক্রিয়া। অপার্থিব প্রক্রিয়া হলো, এগুলো পৃথিবী পৃষ্ঠের সাথে সম্পর্কিত নয়, অর্থাৎ মহাজাগতিক কোনো ঘটনা। সে মহাজাগতিক ঘটনাগুলো যেমন হচ্ছে উল্কাপাত। এই উল্কাপাতের ফলে পৃথিবীর পৃষ্ঠের কোনো একটা অংশে এসে পড়ে বড় একটা গর্তের সৃষ্টি করলো, বা কোনো একটা গহনপুঞ্জ এসে পৃথিবীর দিকে ছুটে এলো এবং তার ফলে পৃথিবীপৃষ্ঠের কোনো একটা স্থানের পরিবর্তন ঘটলো। এই প্রক্রিয়াকে বলবো আমরা অপার্থিব প্রক্রিয়া। যেমন দেখো, এখানে আমরা অপার্থিব প্রক্রিয়ার মধ্যে একটা উদাহরণ লিখে রেখেছি, উল্কাপাত। বেশ, তবে ভূমিরূপের পরিবর্তনের ক্ষেত্রে অপার্থিব প্রক্রিয়াগুলোর থেকে পার্থিব প্রক্রিয়াগুলো বেশি গুরুত্বপূর্ণ, কাজেই আমরা পার্থিব প্রক্রিয়াগুলো নিয়ে এবার আলোচনা করব। এবার আসি পার্থিব প্রক্রিয়ার শ্রেণীভাগ। পার্থিব প্রক্রিয়াকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া আর একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। এক হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়া হচ্ছে পৃথিবীপৃষ্ঠের অভ্যন্তরভাগে যে সমস্ত প্রক্রিয়াগুলো কাজ করছে, অর্থাৎ পৃথিবীপৃষ্ঠের অভ্যন্তরভাগ উত্তপ্ত বা গলিত থাকার জন্য তাহলে সেখানে বেশ কিছু আন্দোলনের ফলে বেশ কিছু আভ্যন্তরীণ শক্তির সৃষ্টি হচ্ছে। সেই অন্তর্জাত শক্তির প্রভাবে ভূমিভাগের উত্থান, ভূমিভাগের যদি পরিবর্তন ঘটে তাহলে সেটাকে বলবো আমরা অন্তর্জাত প্রক্রিয়া। এই অন্তর্জাত প্রক্রিয়াকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি? এক হচ্ছে ধীর আলোড়ন আর একটা হচ্ছে আকস্মিক আলোড়ন। ধীর আলোড়ন কাকে বলবো? যদি যে আলোড়নটা, যে অন্তর্জাত শক্তিটা অনেক দিন ধরে বা দীর্ঘদিন ধরে যে আলোড়নটা কাজ করে এবং দীর্ঘদিন ধরে কাজ করার ফলে আস্তে আস্তে ভূমিভাগের উত্থান ঘটে বা শিলাস্তরের মধ্যে ভাঁজ পড়ে চ্যুতির সৃষ্টি হয়, তখন সেটাকে বলবো আমরা ধীর আলোড়ন। আর আকস্মিক আলোড়ন কি? আকস্মিক আলোড়ন হচ্ছে যদি অন্তর্জাত শক্তির প্রভাবে হঠাৎ করে ভূমিরূপের কোনো পরিবর্তন ঘটে, তখন সেই আলোড়নটাকে বলবো আকস্মিক আলোড়ন। যেমন আকস্মিক আলোড়নের উদাহরণ হিসাবে আমরা বলতে পারি অগ্নুৎপাত এবং ভূমিকম্প। অগ্নুৎপাত বা ভূমিকম্পের ফলে কোনো একটা ভূমিরূপের মধ্যে আকস্মিকভাবে পরিবর্তন আসতে পারে। এবার এই ধীর আলোড়নকে আমরা আবার তিনটে ভাগে ভাগ করতে পারি। কি কি? এক হচ্ছে ভূগাঠনিক আলোড়ন, ইওস্ট্যাটিক আলোড়ন আর সমস্থিতিক আলোড়ন। ভূগাঠনিক আলোড়ন কি? ভূগাঠনিক আলোড়নের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে জিওটেকটনিক মুভমেন্ট, যার টেকটন কথার অর্থ হচ্ছে বিল্ডার বা নির্মাণ, অর্থাৎ যে আলোড়নের প্রভাবে ভূমিরূপের গঠন হয়। ভূমিরূপের মধ্যে আলোড়নের প্রভাবে যদি কোনো অংশের উচ্চতা বৃদ্ধি পায় বা কোনো একটা অংশের শিলাস্তরের মধ্যে চ্যুতি বা ভাঁজের সৃষ্টি হয়, তাহলে সেই আলোড়নটাকে বলবো আমরা ভূগাঠনিক আলোড়ন। এই ভূগাঠনিক আলোড়নকে আমরা আবার দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে মহীভাবক আলোড়ন আর একটা হচ্ছে গিরিজনীয় আলোড়ন। মহীভাবক আলোড়ন, যার ইংরেজি প্রতিশব্দ হলো এপিরোজেনি মুভমেন্ট, যার এপিরোজ কথার অর্থ হচ্ছে মহাদেশ এবং
জেনিক কথাটা হচ্ছে জেনেসিস থেকে, যার অর্থ হচ্ছে উৎপত্তি। সুতরাং এপিরোজেনিক বা মহীভাবক আলোড়নের অর্থ হলো মহাদেশের উৎপত্তি। তাহলে যে আলোড়নের প্রভাবে, অর্থাৎ এই আলোড়নটা পৃথিবীর ব্যাসার্ধ বরাবর কাজ করে, ভূগাঠনিক আলোড়নের ফলে যদি কোনো আলোড়ন পৃথিবীর ব্যাসার্ধ বরাবর কাজ করে, অর্থাৎ কোনো একটা অংশ উপর দিকে উঠে যায় বা কোনো একটা অংশ নিচের দিকে নেমে যায় এবং মহাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ক্রিয়া করে, তখন সেই আলোড়নটাকে বলবো আমরা মহীভাবক আলোড়ন। নেক্সট, গিরিজনী আলোড়ন। গিরিজনী আলোড়ন বা এটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ওরোজেনিক মুভমেন্ট, যার ওরস কথার অর্থ হচ্ছে পর্বত এবং জেনিক কথাটা জেনেসিস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে উৎপত্তি। তাহলে যে আলোড়নের প্রভাবে পর্বতের উৎপত্তি ঘটায় সেটাকে বলবো আমরা গিরিজনী আলোড়ন। যেমন আলোড়নটা যদি স্পর্শক বরাবর কাজ করে, এটা হলো পৃথিবীর স্পর্শক, পৃথিবীর স্পর্শক বরাবর যদি কোনো আলোড়ন কাজ করে বা অনুভূমিকভাবে কোনো একটা আলোড়ন কাজ করে, তাহলে কোনো একটা অংশের শিলাস্তরের মধ্যে ভাঁজ পড়ে এবং পর্বতবেষ্টিত মালভূমির সৃষ্টি হয়, ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়, তখন সেটাকে বলবো আমরা গিরিজনী আলোড়ন। যেমন হিমালয় পর্বত, আল্পস পর্বত, এগুলো সব গিরিজনিক আলোড়নের ফলে সৃষ্টি হয়েছে। এবার আসছে ইওস্ট্যাটিক আলোড়ন। ইওস্ট্যাটিক আলোড়ন হলো, এটা সমুদ্রপৃষ্ঠের উত্থান পতনের সাথে জড়িত, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠের জল ধারণ ক্ষমতা হ্রাস বৃদ্ধির ফলে সমুদ্রপৃষ্ঠের যদি উত্থান পতন ঘটে, তখন সেই আলোড়নটাকে বলবো আমরা ইওস্ট্যাটিক আলোড়ন। নেক্সট, সমস্থিতিক আলোড়ন। সমস্থিতিক আলোড়ন, যার সমস্থিতি শব্দের অর্থ হচ্ছে ভারসাম্য, অর্থাৎ পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য যে আলোড়নের সৃষ্টি হয়। পৃথিবী পৃষ্ঠের মধ্যে যে ভূত্বকীয় অংশগুলো রয়েছে, পর্বত, মালভূমি এবং সমভূমিগুলো রয়েছে, সেগুলো অ্যাস্তনোস্ফিয়ারের উপর ভাসমান অবস্থায় রয়েছে। তাহলে সেই ভারসাম্য রক্ষা করার জন্য যে আলোড়নের সৃষ্টি হয়, সেই আলোড়নটাকে বলবো আমরা সমস্থিতিক আলোড়ন। বেশ, এবার আমরা এখানে অন্তর্জাত প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা করলাম। এই অন্তর্জাত প্রক্রিয়াগুলো তোমাদের ক্লাস 11-এর মধ্যে রয়েছে। এবার যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়াগুলো ক্লাস 12-এর মধ্যে রয়েছে। বহির্জাত প্রক্রিয়া, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এক্সোজেনেটিক প্রসেস। বহির্জাত অর্থাৎ বাইরের থেকে, পৃথিবীপৃষ্ঠের বাইরের অংশে সৃষ্ট কোনো প্রক্রিয়া যার ফলে ভূমিরূপের পরিবর্তন ঘটায়। বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? বহির্জাত প্রক্রিয়া হচ্ছে যেমন বিভিন্ন প্রাকৃতিক যে শক্তিগুলো রয়েছে, নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ এবং ভৌমজল, এই 5 প্রকার যে বহির্জাত শক্তিগুলো রয়েছে, সেই বহির্জাত শক্তিগুলোর দ্বারা কোনো ভূমিরূপের যদি পরিবর্তন বা বিবর্তন হয়, তখন সেই প্রক্রিয়াগুলোকে আমরা বলবো বহির্জাত প্রক্রিয়া। এই বহির্জাত প্রক্রিয়াগুলোকে আমরা আবার দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে অবরোহণ প্রক্রিয়া আর একটা হচ্ছে আরোহণ প্রক্রিয়া। অবরোহণ প্রক্রিয়া কি? অবরোহণ প্রক্রিয়া হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক শক্তিগুলোর দ্বারা কোনো উঁচু ভূমিভাগ যখন ক্ষয়প্রাপ্ত হতে থাকে, তাহলে এখানে এই যে উঁচু ভূমিভাগটা বিভিন্ন প্রাকৃতিক শক্তিগুলোর দ্বারা প্রতিনিয়ত ক্ষয়প্রাপ্ত হয় এবং ক্ষয়প্রাপ্ত হতে হতে এর উচ্চতা হ্রাস হয়। তাহলে প্রাকৃতিক শক্তিগুলোর দ্বারা ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে উচ্চতা হ্রাস হওয়ার যে প্রক্রিয়া, সেটিকে বলবো আমরা অবরোহণ প্রক্রিয়া। নেক্সট, আরোহণ প্রক্রিয়া। আরোহণ প্রক্রিয়া কি? বিভিন্ন প্রাকৃতিক শক্তিগুলোর দ্বারা যে ক্ষয়জাত পদার্থগুলো, সেই ক্ষয়জাত পদার্থগুলোর নিচু অংশে ভরাট হয়ে তার উচ্চতা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে, এই প্রক্রিয়াটাকে বলবো আমরা আরোহণ প্রক্রিয়া। তাহলে আমরা এখানে এটাকে আরোহণ লিখতে পারি, এটাকে লিখতে পারি অবরোহণ। এদিকে অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমে দেখো এদিকে ভূমিরূপের উচ্চতা হ্রাস পাচ্ছে, কমতে থাকছে, এদিকে আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের উচ্চতা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকছে।
এবং এই অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়া কোনো ভূমিরূপের উপর চলতে থাকলে ভূমিরূপটি একটা সময় একটা সমতল ভূপৃষ্ঠে পরিণত হয়, গোটা অঞ্চলটা একটা সমতল ভূপৃষ্ঠে পরিণত হয়। এই সমতলীকরণ যে প্রক্রিয়া, সেই সমতলীকরণ প্রক্রিয়াকে আমরা বলি পর্যায়ন, যার ইংরেজি প্রতিশব্দ হলো গ্রেডেশন। তাহলে আমরা বলতে পারি অবরোহণ প্লাস আরোহণ সমান হচ্ছে পর্যায়ন। এবার পর্যায়ন, এই পর্যায়ন কাকে বলে? পর্যায়নকে যদি আমরা একটু ভালোভাবে সংজ্ঞায়িত করি, তাহলে পর্যায়ন বলতে বোঝায় ভূপৃষ্ঠের ক্ষয়কার্যের শেষ সীমার সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতলীকরণ। এখানে পর্যায়নের যে শব্দটা, সে শব্দটা সর্বপ্রথম জি.কে. গিলবার্ট 1876 খ্রিস্টাব্দে প্রথম ব্যবহার করেন। এবং পরবর্তীকালে চেম্বারলিন ও স্যালিসবেরি পর্যায়নের একটা সংজ্ঞা দিয়েছিলেন। তাদের মতে ভূপৃষ্ঠের যে অনিয়মিত রূপরেখা, সে অনিয়মিত রূপরেখা বিভিন্ন বহির্জাত শক্তিগুলোর দ্বারা একটা সামঞ্জস্যপূর্ণ অবস্থায় বা একটা ভারসাম্যজনিত অবস্থায় আসে, এটাকেই বলা হয় পর্যায়ন। বেশ, আজকের ক্লাস এই পর্যন্তই। এর পরবর্তী ক্লাসগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করুন।